আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে টেক কোয়েশন। আজকে আমরা একটি ক্লাস দিয়ে পুরো টেক কোয়েশনের ক্লাসটি করব এবং মাত্র 5টি রুলসের মাধ্যমে আজকের টেক কোয়েশনের ক্লাসটি কভার করব। তো চলো বন্ধুরা, আমরা প্রথম রুলটা একটু দেখে নেই। প্রথম কাজটি হচ্ছে বাক্যে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব থাকলে আমরা কি করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে বাক্য থেকে মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। বন্ধুরা, এখানে অক্সিলারি ভার্ব গুলা দেয়া আছে, এই পাশে দেয়া আছে অক্সিলারি ভার্ব এবং টেক কোয়েশনে এই অক্সিলারি ভার্বের যেই রূপগুলা বসবে এই পাশে দেয়া আছে তার সেই রূপগুলা। এখানে দেয়া আছে মডাল ভার্বের লিস্ট, মডাল ভার্ব, এই পাশে দেয়া আছে মডাল ভার্ব গুলা এবং টেক কোয়েশনে যেভাবে এই মডাল ভার্ব গুলার রূপগুলা বসবে সেটা এই পাশে দেয়া আছে। টেক কোয়েশনের নিয়ম অনুযায়ী সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ বা হাবোধক হয় তাহলে টেক কোয়েশনটি হবে নেগেটিভ বা নাবোধক, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ বা নাবোধক হয় তাহলে টেক কোয়েশনটি হবে অ্যাফার্মেটিভ বা হাবোধক। টেক কোয়েশনে যেই নটটি বসবে সেটা কখনোই এনওটি এরভাবে বসবে না। টেক কোয়েশনে যে নটটি বসবে সেটা কখনোই এনওটি এভাবে বসবে না, এন ডট টি এই সংক্ষিপ্ত রূপটাই বসবে। এবার আমরা এক্সাম্পল গুলা দেখি। প্রথম এক্সাম্পল হচ্ছে সাহারা ইজ সিঙ্গিং আ সং। এই খালি জায়গাটিতে টেক কোয়েশন বসাতে হয় আর এই টেক কোয়েশনটি এই সেন্টেন্স দেখে দেখে বসাতে হয়। তো এখানে আমরা প্রথমে খুঁজবো অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব আছে কিনা। তো এই বাক্যে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা ইজ বসালাম এবং বাক্যটি একটি হাবোধক বাক্য, তাই টেক কোয়েশন হবে নেগেটিভ বা নাবোধক, ইজেন্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সাহারা। টেক কোয়েশন করার সময় বাক্যের সাবজেক্টের এখানে প্রোনাউন বসাতে হয়। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সাহারা, যেহেতু সাহারা একটি মেয়ের নাম তাই এর প্রোনাউন হবে শি, ইজেন্ট শি। এর পরের এক্সাম্পল হচ্ছে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। এই বাক্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজ বসালাম। যেহেতু এখানে নট আছে তাই এই বাক্যটি হচ্ছে একটি নেগেটিভ বা নাবোধক বাক্য, এর টেক কোয়েশন হবে হাবোধক। তারপর এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে লাইফ, এই লাইফের প্রোনাউন এখানে বসবে। যেহেতু লাইফ এটা কোনো ছেলের নামও না মেয়ের নামও না তাই এই লাইফের প্রোনাউন হবে ইট। এরপরের এক্সাম্পলটা হচ্ছে উই মাস্ট ইট ভেজিটেবলস। তো বন্ধুরা, এই সেন্টেন্সে মাস্ট হচ্ছে একটি মডাল ভার্ব, তাই এখানে আমরা মাস্ট বসাবো। যেহেতু এই সেন্টেন্সটি একটি হাবোধক বাক্য যার কারণে এর টেক কোয়েশনটি হবে নাবোধক, মাস্ট এর সাথে এন ডট টি এই সংক্ষিপ্ত রূপটি আমরা বসাবো, মাস্টন্ট। এই সেন্টেন্সে উই হচ্ছে সাবজেক্ট, এখানে উই প্রোনাউন হিসেবে বসবে উই, মাস্ট নট উই। তাহলে এই সেন্টেন্সের টেক কোয়েশন হচ্ছে মাস্ট নট উই। বন্ধুরা, একটি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব আমরা খুঁজে না পাই তখন আমরা কি করব? সেক্ষেত্রে আমরা টেক কোয়েশনে ডু, ডাজ, ডিড বসাবো। এই তিনটির মধ্যে মূল ভার্ব বা মেইন ভার্বটি যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ বসাবো। মেইন ভার্বটি সিঙ্গুলার সেটা আমরা চিনব কিভাবে? মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর তখন আমরা ডাজ বসাবো। অন্যথায় মূল ভার্বটি যদি পাস্ট টেন্স বা অতীতকালের হয় তো এটা আমরা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবো যে বাক্যটি হচ্ছে পাস্ট টেন্সের বা অতীতকালের, তখন আমরা টেক কোয়েশনে ডিড বসাবো। আর মূল ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত না থাকে এবং মূল ভার্ব বা মেইন ভার্বটি যদি পাস্ট টেন্সের বা অতীতকালের না হয় তখন আমরা টেক কোয়েশনে ডু বসাবো। তো চলো বন্ধুরা, আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেই। প্রথম এক্সাম্পল হচ্ছে ফায়ার বার্নস। তো এইখানে মূল ভার্ব হচ্ছে বার্ন, তার সাথে এস যুক্ত আছে। আমরা বলেছি মূল ভার্ব বা মেইন ভার্বের সাথে এস যুক্ত থাকলে আমরা টেক কোয়েশনে ডাজ বসাবো, আমরা ডাজ বসালাম। তারপরে এই বাক্যটি যেহেতু একটি হাবোধক বাক্য এর টেক কোয়েশন হবে নাবোধক, অর্থাৎ এন ডট টি, ডাজন্ট। এবং এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ফায়ার, যেহেতু ফায়ার কোনো ছেলের নামও না মেয়ের নামও না তাই এর প্রোনাউন হবে ইট, ডাজেন্ট
ইট। তো বন্ধুরা এখানে জায়গা হয়ে নাই তাই আমি নিচে দিয়েছি। এর পরের এক্সাম্পল হচ্ছে দে প্লেইড ক্রিকেট। এই বাক্যে মূল ভার্ব হচ্ছে প্লে, তার সাথে ইডি যুক্ত আছে। এই বাক্যটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি পাস্ট টেন্সের বা অতীতকালের বাক্য, তাই আমরা এখানে ডিড বসাবো। আমরা ডিড বসালাম। আর বাক্যটি হাবুদক হওয়ার কারণে তার টেকুয়েশন হবে নাবুদক, ডিডেন্ট। এই সাবজেক্টের প্রোনাউন হচ্ছে দে, আমরা দে বসালাম। এই বাক্যের প্রোনাউন হচ্ছে দে, আমরা দে বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এর পরের এক্সাম্পল হচ্ছে দে প্লে ফুটবল। এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব দেয়া নেই। এখানে মূল ভার্ব দেয়া আছে প্লে। এই প্লে এর সাথে এস বা ইএস যুক্ত নেই এবং এই বাক্যটি অতীতকালেরও না, তাই আমরা এখানে ডু বসাবো। আর যেহেতু বাক্যটি একটি হাবুদক বাক্য, তাই এর টেকুয়েশন হবে নাবুদক, অর্থাৎ ডোন্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, তার প্রোনাউন হবে দে, ডোন্ট দে। বন্ধুরা আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এবার আমরা রুল 2 এ আসি। এইখানে দেয়া আছে সকল বডি যুক্ত শব্দ। এই পাশে সকল বডি যুক্ত শব্দ দেয়া আছে। তারপরে সকল ওয়ান যুক্ত শব্দ, এখানে সকল ওয়ান যুক্ত শব্দ দেয়া আছে। এগুলা দ্বারা ব্যক্তিকে বোঝায়, যার জন্য এদের প্রোনাউন হিসেবে সর্বদা দে বসবে। তারপর সকল তিং যুক্ত শব্দ, এখানে সকল তিং যুক্ত শব্দ দেয়া আছে, যেমন এভরিথিং, এনিথিং ইত্যাদি। এগুলা দ্বারা বস্তু বা জিনিসকে বোঝায়, যার জন্য এদের প্রোনাউন হিসেবে সর্বদা ইট বসবে। তো চলো বন্ধুরা আমরা এক্সাম্পল গুলা দেখে নেই। প্রথম এক্সাম্পলটা দেখি। এখানে দেয়া আছে এভরিবডি হেটস হিম। আমরা বলেছি বাক্যে বডি যুক্ত শব্দ থাকলে, তো এখানে এভরিবডি দেয়া আছে। এই যে এভরিবডি, এনিবডি, সামবডি, এগুলা থাকলে তার প্রোনাউন হিসেবে দে বসবে। আমরা প্রথমেই দে বসিয়ে দিলাম। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব দেয়া নেই। এই বাক্যে মূল ভার্ব দেয়া আছে হেট এবং তার সাথে এস যুক্ত আছে। আমরা বলেছি মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকলে টেকুয়েশনে ডাজ বসবে। কিন্তু বন্ধুরা দে হচ্ছে প্লুরাল, কারণ দে একের অধিক বোঝাচ্ছে, তাদের বা তারা। তাই এই প্লুরালের সাথে একটি প্লুরাল ভার্ব বসবে। এস বাই ইএস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। কখনোই একটা প্লুরাল প্রোনাউন বা নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে না, সর্বদাই একটি প্লুরাল ভার্ব বসবে। তাই আমরা এখানে ডু বসাবো। আর যেহেতু বাক্যটি একটি হাবুদক বাক্য, তাই তার টেকুয়েশনটি হবে নাবুদক, অর্থাৎ ডোন্ট দে। এরপরের এক্সাম্পলটা হচ্ছে নো ওয়ান বিলিভস এ লায়ার। আমরা বলেছি সকল ওয়ান যুক্ত শব্দ থাকলে তাদের প্রোনাউন হিসেবে দে বসে। আমরা এখানে দে বসালাম। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব দেয়া নেই। মূল ভার্ব দেয়া আছে বিলিভ, তার সাথে এস যুক্ত আছে। আমরা বলেছি মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকলে ডাজ বসবে, কিন্তু দে যেহেতু এখানে প্লুরাল প্রোনাউন, তার সাথে একটি প্লুরাল ভার্ব বসবে, তখন আমরা ডাজ বসাতে পারবো না। ডাজ যেহেতু সিঙ্গুলার ভার্ব, তাই আমরা এখানে ডু ভার্ব বসাবো। ডু হচ্ছে একটি প্লুরাল ভার্ব। আমরা ডু বসালাম। তারপরে নো এর সাথে ওয়ান যুক্ত রয়েছে, অর্থাৎ নো ওয়ান। তাই নো ওয়ান যেহেতু একটি নেগেটিভ শব্দ, এর জন্য এই পুরা বাক্যটি হয়ে গেছে একটি নেগেটিভ বাক্য। আর এই বাক্যের টেকুয়েশনটি হবে হাবুদক, অর্থাৎ ডু দে। এর পরের এক্সাম্পলটা হচ্ছে নাথিং ওয়াজ সেইড। আমরা বলেছি সকল তিং যুক্ত শব্দ, এখানে নাথিং আছে, তাই তার প্রোনাউন হিসেবে প্রথমেই আমরা ইট বসিয়ে দেব। তারপরে আমরা অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব খুঁজে বের করব। এখানে অক্সিলারি ভার্ব দেয়া আছে ওয়াজ, আমরা ওয়াজ বসালাম। আর নাথিং হচ্ছে একটি নেগেটিভ শব্দ, কারণ নো যুগ থিং, নাথিং, তাই তার টেকুয়েশনটি হবে হাবুদক, ওয়াজ ইট। বন্ধুরা আশা করি রুলস 2 সম্পর্কে তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো বন্ধুরা আমরা এখন রুলস 3 তে যাই। সকল অফ যুক্ত শব্দ, যেমন অল অফ, সাম অফ, নান অফ, মোস্ট অফ, হাফ অফ, এই শব্দগুলা যদি সেন্টেন্সে থাকে, তাহলে অফ এর পরের যে নাউন বা প্রোনাউন আমরা পাবো, সে অনুযায়ী টেকুয়েশনটি হবে। একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে দেয়া আছে অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং। তো বন্ধুরা এখানে আমরা বলছি সকল অফ যুক্ত শব্দ। এই যে অল অফ, এই অল অফ এর পরের নাউন বা প্রোনাউনটা হচ্ছে আস।
এরপরে হচ্ছে ভার্ব। এই আস হচ্ছে একটি প্রোনাউন, এখানে কোনো অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব দেয়া নেই, এখানে একটি মূল ভার্ব দেয়া আছে অ্যাটেন্ড, আর এটি হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকালের একটি বাক্য, আমরা দেখেই বুঝতে পারছি, তাই এখানে ডিড বসবে। যেহেতু বাক্যটি একটি হা বোধক বাক্য, তাই এর টেক কোয়েশ্চনটি হবে নেগেটিভ বা না বোধক, ডিডেন্ট। তারপরে আমরা বলেছি যে অল অফ এর পরে নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্বটি বসবে। তারপরে আমরা বলেছি যে অফ যুক্ত শব্দ এর পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী তার টেক কোয়েশ্চনটি বসবে। যেহেতু এখানে আস আছে, অল অফ এর পরেই আস দেয়া আছে, তাই আস এর প্রোনাউন হবে উই, ডিডেন্ট, উই। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রুলসগুলা একটু হার্ড হলেও বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে একটু কঠিন লাগবে এই রুলসগুলা, কিন্তু এই রুলসগুলা থেকে বিগত সালে অসংখ্যবার প্রশ্ন হয়েছে, তাই এই রুলসগুলা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে রুলস হচ্ছে বাক্যে যদি এই শব্দগুলা দেয়া থাকে, শব্দগুলা হচ্ছে হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ এবং লিটল। এই শব্দগুলা দেখতে এফার্মেটিভ মনে হলেও বাক্যে কিন্তু এই শব্দগুলা নেগেটিভ অর্থ প্রদান করে থাকে, যার জন্য এদের টেক কোয়েশ্চন সর্বদাই হাবোধক হবে। এখানে সেন্টেন্সটি হচ্ছে হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। আমরা বলেছি হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি এরকম শব্দ যদি বাক্যে থাকে তাহলে এটি বাক্যে নেগেটিভ বা নাবোধক অর্থ প্রদান করে, যার জন্য এদের টেক কোয়েশ্চনটি সর্বদাই হাবোধক হবে। এরপর আমরা অক্সিলারি ভার্ব খুঁজে বের করব। এখানে অক্সিলারি ভার্ব দেয়া আছে ক্যান, আমরা ক্যান বসালাম। আর বাক্যটি যেহেতু নেগেটিভ তাই এর টেক কোয়েশ্চনটি হবে হাবোধক। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, তার প্রোনাউন হবে হি, ক্যান হি। এটাই হচ্ছে এই বাক্যের টেক কোয়েশ্চন। বন্ধুরা এবার আমরা রুল 5 সম্পর্কে আলোচনা করব। রুল 5-এ আছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ, নির্দেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যে টেক কোয়েশ্চন হিসেবে সর্বদাই উইল ইউ বসে। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি এফার্মেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চনে ওন্ট ইউ বসে, আর ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ বা নাবোধক হয় তাহলে টেক কোয়েশ্চনে উইল ইউ বসে, এটা মনে রাখবেন। এখন আমরা উদাহরণ দেখব। প্রথম এক্সাম্পলটা হচ্ছে ডু দ্য সাম, অঙ্কটি করো। এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে নির্দেশ দেয়া হয়েছে অঙ্কটি করার জন্য এবং এটি একটি হাবোধক বাক্য। এই বাক্যটি হাবোধক বাক্য, তাই এই বাক্যের টেক কোয়েশ্চন হবে না। এখানে আমরা ওন্ট ইউ বসাবো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এর পরের এক্সাম্পলটা হচ্ছে ডোন্ট ওয়াস্ট টাইম, সময় অপচয় করো না। এখানে উপদেশ দেয়া হয়েছে, তাই আমরা বুঝতে পারছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর আর এই বাক্যটি নাবোধক, কারণ এখানে ডোন্ট আছে, তাই এই বাক্যের টেক কোয়েশ্চন হবে হাবোধক। এখানে উইল ইউ বসবে, উইল ইউ বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট এই শব্দটি যুক্ত থাকে তাহলে টেক কোয়েশ্চনে উইল ইউ বসে, আর লেটস বা লেট আস যদি থাকে তাহলে টেক কোয়েশ্চনে শেল উই বসবে। লেট মি থাকলে টেক কোয়েশ্চনে শেলাই বসবে। চলো আমরা উদাহরণগুলা দেখি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা বলেছি লেটস বা লেট আস থাকলে টেক কোয়েশ্চনে শেল উই বসবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। পরের এক্সাম্পলটা হচ্ছে লেট মি ফিনিশ। আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট মি থাকলে সরাসরি সেলাই বসবে, আমরা এখানে সেলাই বসিয়ে দিলাম, হয়ে গেল এই বাক্যের টেক কোয়েশ্চন। বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন এখানে দেয়া আছে, যেই প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। এখন তোমরা কমেন্ট সেকশনে এসে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।